শান্তি। নমস্কার উপস্থিত দর্শক বন্ধু, পুজো কমিটির মাননীয় সভাপতি, সম্পাদক, সমস্ত সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, সিভিক ভলেন্টিয়ার্স, দমকল বাহিনীর সমস্ত কর্মীবৃন্দকে শুভদীপ অপেরার পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। অনুগ্রহ করে শুনবেন যাত্রার পূর্বে কয়েকটি জরুরি ঘোষণা। কমিটির জেনারেলম্যান যিনি রয়েছেন তার উদ্দেশ্যে জানাই, আমাদের মঞ্চের কাছাকাছি যদি কোনো অপ্রয়োজনীয় বৈদ্যুতিক আলো জ্বলে থাকে দয়া করে সেগুলোকে বন্ধ করে দেবেন এবং আমাদের মঞ্চে যতখানি বিদ্যুতের প্রয়োজন ততখানি সরবরাহ করবেন। সেই সঙ্গে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাই, যে সমস্ত খুঁটিতে শুভদীপ অপেরার মাইকের চঙ্গুলি বাঁধা আছে দয়া করে সেগুলো থেকে হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আপনাদের নাটক শুনতে এবং আমাদের শোনাতে দুই অসুবিধা হতে পারে। এবং আমাদের নাটকের শেষ দৃশ্যে শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আপনারা কেউ আসন ছেড়ে উঠবেন না। কমিটির উদ্দেশ্যে বিশেষ অনুরোধ, আমাদের নাটক চলাকালীন দয়া করে আপনাদের প্রচার মাইকটি চালাবেন না। জরুরি প্রয়োজনে শুভদীপ অপেরার সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করুন। জেনারেল ম্যানেজার ভক্তিপাত্র, দল ম্যানেজার সঞ্জয় জানা। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ। নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদাময়ী, মা কালী, মা দুর্গা, মা সন্তোষী ও শ্রী শ্রী রাধাকৃষ্ণজিউ, সিদ্ধিদাতা গণেশজিউ ও নাট্যাচার্য গিরিশ ঘোষের চরণে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। মূল কাহিনী বেজি, রচনা ও নির্দেশনায় খোকন দে, সুর প্রচলিত, নৃত্যে মাস্টার জনি, আলো ও ধ্বনি মা সন্তোষী সাউন্ড, নিয়ন্ত্রণে মাস্টার রাজা ও মাস্টার মেঘনাথ, পরিবেশনায় কে দাস প্রতিষ্ঠিত, গৌরী শঙ্কর মাইতি নিবেদিত, এস বেরা প্রযোজিত, বাবা দক্ষিণেশ্বর, দেবী মা ও মা কালীর আশীর্বাদ ধন্য শুভদীপ অপেরা। 1427 বঙ্গাব্দের শুভদীপ অপেরার এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। সাগর বেলায় মুকুতা হারায়ে, ঝিনুক কুড়ায়ে শুধু সব হারিয়ে হারিয়ে পেয়ে কোটে যাচ্ছে ঘোমটা খোলা বিদ্রোহিণী বধূ। শুরু করছে শুভদীপ অপেরার দ্বাদশ বর্ষের বিনম্র নিবেদন। বন্ধ করুন, বন্ধ করুন, এই যাত্রাপালা আপনারা বন্ধ করুন। একটা নিরপরাধ মেয়ের জীবন কাহিনী নিয়ে আপনারা ইতিহাস তৈরি করবেন না। আমি আপনাদের বারবার বলছি, তবু কেন আপনারা চিৎকার করে বলছেন ঘোমটা খোলা বিদ্রোহিণী বধূ, ঘোমটা খোলা বিদ্রোহিণী বধূ। আমি আপনাদের কাছে জোরহাত করে বলছি, দয়া করে এই কথাটা আপনারা মুখে উচ্চারণ করবেন না। বিশ্বাস করুন, আমার বৌমার জীবনে যেটা ঘটে গেছে সেটা একটা দুর্ঘটনা ছাড়া অন্য কিছু নয়। সে আমাদের গৃহলক্ষ্মী, আমার ছোট ভাই স্ত্রী। ঘটনার আকস্মিকতায় সে বিদ্রোহ করেছিল ঠিকই, তাই বলে প্রচারের মাত্রায় সে ঘোমটা খোলা বিদ্রোহিণী বধূ নয়। এর পরেও যদি আপনারা যাত্রাপালা বন্ধ না করেন তাহলে আমি সবকিছু লণ্ডভণ্ড করে দেব। এই কি হচ্ছে কি এসব? নেমে যান, নেমে যান স্টেজ থেকে, না হলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। দেখুন, দেখুন পুলিশ, যাত্রা বন্ধ করবার জন্য তো আমিও থানায় গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি দারোগাবু থানার মধ্যে নেই। তিনি নাকি এই প্যান্ডেলেই আছেন। কই দারোগাবু, কই দারোগাবু? দারোগা বাবুকে পরে ডাকবেন, আগে কি হয়েছে আপনি আমাকে বলুন। আপনাকে বলে কি লাভ? আপনি কি পারবেন এর বিচার করতে? বিচার? হ্যাঁ বিচার, পাপের বিচার, পাপের বিচার। আজ প্রত্যেকটি সংসারকে এরা পলকে পলকে খুন করছে। পারবেন, পারবেন তাদের বিচার করতে? পারবেন খুনিকে ধরতে? খুনি? কে সেই খুনি? তার নাম কি? নাম বলতে পারি, আগে বলুন
আসল অপরাধীকে ধরে এনে আপনি শাস্তি দেবেন, সুতো আপনার হাতে ধরিয়ে দেব, গোটা কাপড়টা খুলে নিয়ে এই সমাজ ব্যবস্থাটাকে উলঙ্গ করে দিতে পারবেন? তা যদি পারেন তাহলে আসুন আমার সঙ্গে, আমি তাকে দেখিয়ে দেব। কোথায় সে? সেই প্যান্ডেলের মধ্যে আত্মগোপন করে আছে। তার পরনে গেরুয়া পোশাক, কপালে তিলক, কাঁধে ঝোলা, হাতে নামের মালা, আর মুখে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। আরে এ তো একজন সাধু সজ্জন ব্যক্তি। না, ও ভণ্ড তপস্বী। ওর মুখে মধু, অন্তরে বিষ। ওই আমার বৌমাকে ঘুমটা খুলতে বাধ্য করেছে, ওই আমার সংসারটাকে খুন করেছে। কি বলছেন আপনি? সংসার খুন করেছে? তবে কি দিয়ে? বোমা দিয়ে নয়, বন্দুক দিয়েও নয়, অস্ত্র দিয়েও নয়, ওকে দিয়েই ওকে আমি শেষ করব। কারণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। আপনার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আরো অনেক ঘটনা আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কি সেই ঘটনা? কারা ঘটিয়েছে? তারা প্রত্যেকেই প্যান্ডেলের মধ্যে আত্মগোপন করে আছে। যদি অনুমতি দেন আমি তাদের খুঁজে খুঁজে এনে ধরিয়ে দিতে পারি। বলুন, পারবেন তাদের বিচার করতে? বিচার পরে হবে, আগে ঘটনাটা কি শুনি। শোনাতে পারি। তার আগে দর্শকদের বলুন তারা কেউ যেন এই প্যান্ডেল থেকে বেরিয়ে না যায়। ঠিক আছে, আমি দর্শকদের বলে দিচ্ছি। মাননীয় দর্শকবৃন্দ, আজকের এই যাত্রা মঞ্চে যে যাত্রাটি মঞ্চস্থ হবে তার সমস্ত চরিত্র নাকি আপনাদের এই প্যান্ডেলের মধ্যে লুকিয়ে আছে। আমরা এই ভদ্রলোকের অভিযোগক্রমে আজকের এই যাত্রাপালা এখানে বন্ধ করে ওনার মুখ থেকে ওনার বৌমার ঘোমটা খোলার ব্যাপারটা শুনবো। তাই আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, আপনারা যে যার জায়গায় বসে থাকুন, কেউ প্যান্ডেল থেকে বেরোবেন না। আমরা আপনাদের মধ্য থেকে লুকিয়ে থাকা দোষীদের ধরে এনে বিচার করব। এবার বলুন আপনার বৌমার ঘোমটা খোলার ইতিহাসটা। বলছি শুনুন, আমার বৌমার ইতিহাসটা আমি তার জন্মলগ্ন থেকেই শুরু করছি। সেদিন ছিল শ্রাবণী পূর্ণিমা। তুমি কাছে আছো তবু জানে না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না তবু, চোখের দেখা দেখি না তবু। কি খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে।
আপনি আমাকে বাঁচান দিদিমণি, আপনি আমাকে বাঁচান। এ কি মায়া তুই? আপনারা ছাড়া আমাদের বাঁচানোর মতো কেউ নেই। আজ যে আমাদের মহা বিপদ। বিপদ? সে কি রে? এই তো দিন 5 আগে তোর স্বামী অসুস্থ বলে ছুটি নিয়ে তুই বাড়ি গেলি। এরই মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে এই বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে তুই হন্তদন্ত হয়ে আমার বাড়িতে ছুটে এলি? আমার স্বামীর কঠিন অসুখ, ক্যান্সার। ডাক্তারবাবু বলেছেন 2-1 দিনের মধ্যে অপারেশন না করালে ওকে আর বাঁচানো যাবে না। তাই টাকার দরকার, তাই তো? আগে। কিন্তু না 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 না, আমি এখন তোকে একটা পয়সাও দিতে পারবো না। আর তাছাড়া তো দাদাবাবু এখন বাড়িতে নেই, যা তুই অন্য কোথাও যা। কোথায় যাবো গো দিদিমণি? আপনি দয়া না করলে আমি যে ওর প্রাণ বাঁচাতে পারবো না। তার জন্য আমি কি করতে পারি বল? বাড়িতে কাজ করিস, সেই সুবাদে বেতনে টাকা বাদে তো অনেক টাকাই তুই ধার নিয়েছিস। সেই টাকা শোধ না দিলে আমরা আবার তোকে টাকা দিই কেমন করে বল? দেন বলেই তো আমি এসেছি আপনার কাছে করুণার হাত পাততে। আপনি দয়া না করলে আমার এই শাখা সিঁদুর চিরদিনের জন্য মুছে যাবে গো দিদি। তাই আমার বাড়িতে এসে তুই কান্নাকাটি শুরু করেছিস। দিদিমণি। মরেছিস মুখ পুড়ি মরেছিস। তোর স্বামী যখন মদ খেয়ে মাতাল হয়ে বেলালাপনা করতো তখন তুই তাকে বাধা দিতে পারিস নি? যখন তোর টাকায় চাল ডাল না নিয়ে এসে মদ কিনে নিয়ে আসতো তখন তুই তাকে বাধা দিতে পারিস নি? দিয়েছিলাম, বাধা আমি দিয়েছিলাম গো, বাধা আমি দিয়েছিলাম, কিন্তু আমার কোনো বাধা শোনেনি। শোনেনি যদি, তাহলে পরের বাড়িতে কথা শুনতে এসেছিস কেন? ও মরলো বা বাঁচলো তাতে তোর চুপ কর। চুপ করুন দিদিমণি, আপনি চুপ করুন। ওইসব কথা আপনি মুখে উচ্চারণ করবেন না। যতই খারাপ হোক সে তো আমার স্বামী। চিকিৎসার অভাবে তার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? কে আমাকে দেখবে? কি করে মানুষ করব আমার এই বাচ্চা মেয়েটাকে? মায়া, দিদিমণি গো, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আমার স্বামীর প্রাণ বাঁচাতে দাদাবাবুকে বলে আপনি 10,000 টাকা ব্যবস্থা করে। 10,000 টাকা? না 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 না, তোকে আমি একটা পয়সাও দিতে পারবো না, তুই অন্য কোথাও দেখ। চলে যাবেন না গো দিদিমণি, মুখ ফিরিয়ে নেবেন না। আমার দিকে তাকিয়ে, আমার এই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আপনি আমাকে 10,000 টাকা দিন। বিনিময়ে আপনি যা চাইবেন, এমনকি নিজের জীবন বাজি রেখে আমি তাই দেবো গো দিদিমণি, আমি তাই। দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভেবে দেখতে দে। ঠিক আছে দিদিমণি, ঠিক আছে, আপনিও ভাবুন আর আমিও ভাবি। সন্ধ্যেবেলায় ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডেকেছিলাম বলে ঠাকুর হয়তো আমার কথা শুনে এই বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমার করুণ আরতি বোধহয় দিদিমণির পাষাণ হৃদয়কে বিগলিত করেছে, তাইও মনে মনে আমার কথা ভাবছি। টাকার বিনিময়ে ওকে আমি যা চাইবো তাকেও দিতে রাজি কিন্তু হবে। টাকার বিনিময়ে দিদিমণি যদি অন্য কিছু চায় তবে? এই মায়া, মায়া, তোর মেয়েটা হঠাৎ কেঁদে উঠলো কেন রে? ওর খাওয়ার কোথায় পাবো গো দিদিমণি? ঘরে তো দুধ সাবু কিচ্ছু নেই। তাছাড়া বুকের মধ্যে যেটুকু অমৃত ছিল সেও তো শুকিয়ে গেছে। খিদের জ্বালায় ও তো এখন কাঁদবে। খিদের জ্বালায় মেয়েটা না কাঁদছে। মা, মা হয়ে লক্ষ্মী পয়সার সোনা অভাবে মা, ওর আমার মুখে কাঁদে একটু না, খাবার আমার তুলে কাঁদে দিতে না। পারছে না। কি এটাই করবো সুবর্ণ মা, সুযোগ। তুই দেখি চুপ কর। এই সুযোগটাকে আমি কাজে কাঁদে না লাগাতে মা। পারি কিনা। এই মায়া, মায়া, তুই তোর মেয়েটাকে সামলা, আমি ততক্ষণে একটু ভেবে দেখি তোর স্বামীর জন্য আমি কতটা কি করতে হ্যাঁ, পারি। দেখুন দিদিমণি, দেখুন, আপনি না দেখলে আমাদের কে দেখবে বলুন? এই মায়া, মায়া, তোর স্বামীর অপারেশনের জন্য যত টাকা লাগে সব আমি দেবো। যত টাকা লাগে আপনি সব দেবেন? হ্যাঁ দেবো দেবো, 10,000, 20,000, 30,000, তার চেয়ে অনেক অনেক বেশি। আমি খুশি গো দিদিমণি, আমি খুব খুব খুশি। বিনিময়ে তুই আমাকে কি দিবি বল? এই অভাগিনী মায়ার কি আছে যে আমি আপনাকে দেব? জানি জানি, তবু কিছু পেতে হলে তো কিছু দিতে হয়, শুধু হাতকে আর মুখকে ওঠে হ্যাঁ বল। হ্যাঁ, তাও বটে, তাও তো বটে। তাই তুই আমাকে কিছু দিবি, বিনিময়ে আমি তোকে কিছু দেব, তবে এক শর্তে। শর্ত? কিসের শর্ত গো দিদিমণি? তোমার ওই কোলের বাচ্চাটাকে আমার কোলে তুলে দিতে হবে। বললেন কি বললেন দিদিমণি? কোলের সন্তানকে আমি বিক্রি করে দেব? সন্তান বিক্রি টাকা নিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করাবো? না, তা আমি পারবো না। তার চেয়ে আমি বিষ খাবো, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। তবু সন্তান বিক্রি টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করাবো না, কিছু না। এই শোন 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 মায়া, শোন মায়া, শোন শোন শোন, তোর মেয়েটাকে আমি কিনে নিতে চাইছি না, তাহলে কিসের জন্য চাইছেন গো মানুষ দিদিমণি? করার জন্য। মানুষ করার জন্য? তুই তো জানিস তো দাদাবাবুর প্রথম পক্ষে স্ত্রীর কোনো সন্তানাদি হয়নি। সে মারা যাওয়ার অনেক দিন পরে আমি এলাম এই সংসারে। কিন্তু কিন্তু আমার এমন দুর্ভাগ্য যে তো দাদাবাবুর মুখে আমি এতটুকু হাসি ফোটাতে পারিনি। দিদিমণি, ডাক্তারবাবু বলেছে আমার নাকি কোনো সন্তানাদি হবে না। দিদিমণি, তাহলে কি হবে দিদিমণি? তোর এই মেয়েটাকে যদি তুই আমাকে দিস তাহলে তোর মেয়ে আমার মেয়ে হয়ে আমার বাড়িতে বড় হবে। না না না, দেবো না, দেবো না, দেবো না, আমার মেয়েকে আমি কিছুতেই দেবো না। কেন দিবি না রে, কেন দিবি না? আমার টাকায় তোর স্বামী সুস্থ হলে তুই আবার সন্তানের মা হবি, কিন্তু আমি যে চিরবন্ধা। তাই বলে মা হয়ে? আমিও তো মা হতে চাই রে।
মায়ের মধুর ডাক আমিও তো শুনতে চাই। কিন্তু দিদিমণি গো, কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়ে সে যদি তার এই আসল মাকে চিনতে না পারে। কেন পারবে না রে, কেন পারবে না? ও যখন বড় হবে ওকে আমরা সব কথা খুলে বলবো। দিদিমণি, তাছাড়া তুইও মাঝে মাঝে গিয়ে তোর মেয়েটাকে দেখে আসবি। একটা চাকরানির মেয়ে বাবুর বাড়িতে মানুষ হবে, বাবুর বাড়িতে মানুষ হবে, ভালো স্কুলে পড়াশুনো করবে, ভালো স্কুলে পড়াশোনা করবে, বড় বাড়িতে বিয়ে হবে। বড় বাড়িতে দাঁড়ান দাঁড়ান দিদিমণি, দাঁড়ান, আমাকে একটু ভাবতে দিন। হ্যাঁ, ভাব আমাকে। ভাব ভাব, তুই একটু ভালো করে ভেবে দেখ। আমি যদি রাজি হই তাহলে আমার স্বামীর চিকিৎসাটা ভালোভাবেই হবে, কিন্তু মা হয়ে কোলের সন্তানকে আমি অন্যের হাতে তুলে দেব? দেবো দেবো, যত টাকা লাগে আমি ওকে দেবো, কিন্তু কিন্তু বিনিময়ে ও কি আমাকে দিতে রাজি হবে? হব, রাজি আমি হব। আমি রাজি না হলে আমার এই সুন্দর ফুটফুটে মেয়েটাকে আমি মানুষ করতে পারবো না, ভালো স্কুলে কোনোদিন লেখাপড়া শেখাতে পারবো না, ভালো ঘরে কোনোদিন বিয়েও দিতে পারবো না। কি ভাবলি মায়া? দিবি দিবি তোর মেয়েকে? দেব দেব গো দিদিমণি, দেব, কিন্তু না না, তুমি আর কিন্তু করো না মায়া। তোমার সন্তানের দায়িত্ব দিয়ে আমাদের মাতৃপিতৃ হৃদয় কানায় কানায় ভরিয়ে দাও। দাদা বাবু, আমি ঘরের ভেতর থেকে তোমাদের দুই মায়ের সব কথা শুনেছি, তাই দায়িত্ব নিয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে ও শুধু তোমার একার মেয়ে নয়, আমাদেরও মেয়ে। আপনারা দাও দাও মায়া, দাও তোমার মেয়েকে আমাদের কোলে তুলে দাও। বেশ, তাই হোক দিদিমণি। আমার এই কোলের সন্তান নিয়ে যদি আপনার শূন্য কোল পূর্ণ হয় তবে তাই হোক। মা হয়ে কোলের সন্তানকে আজ আমি অন্যের হাতে তুলে দিলাম। মায়া, দাদা বাবু, এবার আপনি আমাকে টাকা দিন। দেব, তার আগে তোমার মেয়ের মাথায় হাত রেখে একটা দিব্যি করতে হবে। দিব্যি? হ্যাঁ, কঠিন দিব্যি। তোমার সন্তান যে আমাদের সন্তান এই কথাটা আমরা জানিয়ে না দেওয়া পর্যন্ত তোমার মেয়ের কাছে, এই সমাজের কাছে, এমনকি তোমার আপনজন কারো কাছে গুণাক্ষরেও প্রকাশ করা চলবে না। আমি দিব্যি করো মায়া, দিব্যি করো, দিব্যি করো মায়া। বেশ, আমি আমার মেয়ের মাথায় হাত রেখে দিব্যি করে বলছি, জীবনে কোনো দিন এ কথা কারুর কাছে আমি প্রকাশ করব না। আমাদের পরিবারের সঙ্গে কখনো কোনো দিনও তুই কোনো যোগাযোগ রাখতে পারবি না। দিদিমণি গো, যোগাযোগ রাখা তো দূরের কথা, ভুলেও কোনো দিন আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসবো না। আমার স্বামী সুস্থ হয়ে গেলে তার হাত ধরে চলে যাব দূরে, বহু দূরে। আমি আমার মেয়ের মাথায় হাত রেখে এই দিব্যি মায়া, মায়া, দিদিমণি, শেষবারের মতো আমার মেয়েটাকে একটিবার আমার কোলে দিন না গো। মমতা, শেষ দেখাটা দেখে দাও, আমি এখান থেকে মায়ের চলে কোলে যাবো। আর একবার দাও। আর আমি কোনোদিন আসবো না গো। আরে মা, আমার লক্ষ্মী শোনা মা, আয় মা, এই দুটি চোখ যেন কি জাদু জানে, বিধাতা কি লিখে ছেড়ে তোর জীবনে। এই দুটি চোখ যেন কি জাদু জানে, বিধাতা কি লিখেছে রে তোর জীবনে। আমি কত অসহায় কি করে বোঝাই, আমি কত অসহায় কি করে বোঝাই, চেয়ে থাকি তব মুখ পানে, বিধাতা কি লিখেছে রে তোর জীবনে।
মানে মা, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। তোকে আমার কাছে রেখে আমি মানুষ করতে পারলাম না রে মা। তুই তোর এই অভাগিনী মাকে ক্ষমা করে দে রে মা। তুই আমি আসি, তুই ভালো থাকিস মা, তুই সুখে থাকিস, ভালো থাকিস, তুই সুখে থাকিস, ভালো থাকিস। মায়া, দাদা বাবু, আমার একটা অনুরোধ রাখবেন? বল। দিদিমণিকে নিয়ে কিছুদিনের জন্য আপনি বাইরে চলে যান। এই প্রতিবেশীরা জানবে দিদিমণির সন্তান সম্ভবা। ঠিক বলেছিস, ঠিক বলেছিস মায়া। মেয়ে যবে বড় হবে তবে আমরা বাড়ি ফিরবো। তখন এই সমাজ জানবে, সংসার জানবে, প্রতিবেশীরা জানবে এ আমাদেরই মেয়ে। বহু দেবদেবীর তুষ্টির অর্ঘ আমাদেরই সন্তান। দাদা বাবু, আয়, আয় মায়া আয়, আগে টাকা নিবি আয়। বেশ, আয়। চলুন। এমনি করে দিন যায়, মাস যায়, বছর যায়, শুরু হয় 21 বছর পরে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। ঘটকালি করতাম, বর্তমান ডিজিটাল যুগে হ্যালোর মাধ্যমে মাল খালাস হচ্ছে, ঘটকালির আর কোনো প্রয়োজন হয় না। তাই পরিস্থিতি খারাপ বুঝে আগে ভাগে ও ব্যবসাতে আমি একদম ঝাঁপ ফেলে দিয়েছি। এখন আর আয় ইনকামের কোনো রাস্তা নেই, তাই নিপুত্রিক বোনের বাড়িতে এসে উঠেছি। তার মাথায় টুপি পরিয়ে যদি অল্প বিস্তর কিছু কামিয়ে নিতে পারে। এদিকে পালিতা ভাগ্নিটার বয়সও প্রায় 20-21 হতে চললো। এই সুবর্ণ সুযোগ, কিন্তু বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। তবে কি মাছো বালি হিলো মাছো বালি কুয়াড়ো যাও তু খোলি খোলি, মাছো বালি হিলো মাছো বালি কুয়াড়ো যাও তু খোলি খোলি, আসিলিনি সারা বাজার বুলি বুঝুছি মো মাছো কিনিবি বলি, দেখা দেখা আগে তোর ঝুড়ি খুলি, মাছো বালি হিলো মাছো বালি কুয়াড়ো যাও তু খোলি খোলি, মাছো বালি হিলো মাছো বালি কুয়াড়ো যাও তু খোলি খোলি। বংশী, আরে মামা বাবু আপনি? থাক থাক থাক, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্র। তোর এই সাজ কেন রে বংশী? আর বলবেন না মামা বাবু, আর আপনি বলবেন না আমার দুঃখের কথা, আর আপনি বলবেন না। কেন কেন কেন, তোর আবার দুঃখ কিসে? হচ্ছে কিনা দিদিমণি হঠাৎ হুকুম আমাকে ধুতি ছেড়ে প্যান্টুন পরতে হবে। তাই নাকি? তা হঠাৎ তোর উপর এই আক্রমণের কারণ? মরণ হচ্ছে কিনা ওই যে নাচ নাচ? আগে হ্যাঁ কলেজে রবীন্দ্রসঙ্গীতের পর নাচ গানের কম্পিটিশন, আচ্ছা, আচ্ছা। তাতে দিদিমণির নাম লিখেছে। ভালো ভালো, নাচানাচি করলে তো মানে শরীর মন খুব ভালো থাকে। তা তো থাকে, তাই দিদিমণি আমাকে বললো বংশীদা তুমি তাড়াতাড়ি প্যান্টুন পরে বেরিয়ে পড়ো। আচ্ছা আচ্ছা। তোমাকে নাচতে হবে। আরে তুই নাচবি মানে? মানে দিদিমণির হুকুম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ভালো 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 ভালো। তোর কথাটা শুনে আমি কিন্তু বড়ই তৃপ্ত হলাম। তা বংশী, তা প্যান্টের সঙ্গে দড়ি বেঁধে তুই গলায় ঝুলিয়েছিস কেন? ফসকে যাচ্ছে যে যতবার বোতাম মেটে দিচ্ছি ততবার মনে হয় এই বোধহয় বেরিয়ে পড়লো, এই বোধহয় বেরিয়ে পড়লো। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, মানুষের বিপদ দেখ রে। তারপর দিদিমণির সাথে না হ্যাঁ। যদি কোন রকম একবার বেরিয়ে পড়ে তাহলে দিদিমণি আমার নামে মানহানির মামলা করবে। সেই ভয়ে এই হচ্ছে কিনা কোমরে কষে দড়ি বেঁধে গলায় ঝুলি দিয়ে। বাবা বাবা, বেশ করেছিস, খুব ভালো কাজ করেছিস। মামা বাবু কাবু হবি না, বুক চিতিয়ে না, তার ভয় কি, আমি তো আছি। ঠিক আছে। তা হ্যাঁ রে, তোদের কর্তাবাবু কি বাড়িতে আছেন নাকি কোর্টে গেছেন? কোর্টে যাবেন মানে
আর মাত্র দিন কয়েক পরে দিদুমণির বিয়ে। এই কার বিয়ে বললি? আগে দিদুমণি। ওই আমাকে তো তেমন কিছু জানায়নি। তাতে কি হচ্ছে, তাতে কি হচ্ছে? এসেছেন যখন ভেতরে চলুন, গিন্নিমার মুখে সব শুনে নেবেন। হচ্ছে কি না? আসুন আসুন। মাছো বালি হিলো মাছো বালি, তোমারও যাও তু হোলি হোলি। মাছো বালি হিলো মাছো বালি, তোমারও যাও তু হোলি হোলি। বিয়ে, মমতার পালিতা কন্যা বর্ষার বিয়ে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, ঠিক সময়ে এসে আমি উপস্থিত হয়েছি রে। এইবার শুরু করব খেল, ভানুমতির খেল। মেলট্রেডের মতো সিমসিম করে ঢুকবো ওদের সংসার। মিথ্যে জুজুর ভয় দেখে ওর সংসারটাকে তাচ্ছানাচ করে আরে নেব টাকা, অনেক অনেক টাকা। না, বিলম্বের নাই প্রয়োজন, কারণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। আমি মলয়, মলয় চক্রবর্তী। লোকে বলে আমাকে দেবদাস, কিন্তু না, আমি দেবদাস নই, আমি শুধু টাকার দাস। আমার বোন মনামি আমাকে ঠিক মানতে পারেনি, তা হোক, ও তো আমার খাঁচায় বন্দি ময়না। ওকে আমি যেমন বলি শেখাবো, ও ঠিক তেমন বলি শিখবে, আর এটাই হচ্ছে আমার স্বভাব। তোমার ভাবের গাড়িটা আর কত কিলোমিটার স্পিডে ছুটবে যদি আমাকে বলে দাও, তাহলে আমি আমার এক লেখক বন্ধুকে দিয়ে তোমার অরিজিনাল স্বভাবটা লিখিয়ে নেব। ও মাই সুইট সিস্টার মনামি, শোন বোন, তোর লেখক বন্ধুকে বলবি আমার দাদা মলয় চক্রবর্তী এক নিষ্ঠাবান ব্রাহ্মণ। জীবনে কখনো কারোর কাছে হাত পেতে দান গ্রহণ করেনি, মাছ মাংস খায়নি, সারা জীবন কোনো নারীর দিকে বাঁকা চোখেও তাকায়নি। পানি পানি আর কত মিথ্যে কথা বলবে? কি বলি? নকল চরিত্রটাকে সামনে রেখে আর কতদিন চলবে? ওরে বোন, তুই বুঝিস না কেন, মনটা কিন্তু হচ্ছে আমার বাল্মীকির মতো। কিন্তু আসল চরিত্রটা হলো দশরত্নাকরের মতো। আরে কাকে তুই কি বলছিস? যা তোমাকে তাই বলছি। মনামি, আমি তো দাদা মলয় চক্রবর্তী। মলয় চক্রবর্তী বোন বলে নিজেকে পরিচয় দিতে লজ্জা লাগে দাদা? মনামি, সারা জীবন দুই নম্বরি করে অনেক সম্পত্তি করেছো, ব্যাংকে রেখেছো লাখ লাখ টাকা। ঠিক বলেছিস, টাকা পয়সা হলো আমার কাছে লক্ষ্মী, আর সেই লক্ষ্মীর জন্য আমি আমার বাপের নামটাও ভুলে যেতে পারে। ওই যাকে নিয়ে তুমি থাকো দাদা, আমার কথার মূল্য যখন তোমার কাছে নেই, তখন আমিও তোমার কাছে নেই। ধরো, যাওয়ার কোনো পত্তর খোলা নেই, দাদা! সব পথ বন্ধ। এই বিশাল সমাজের বুকে আমার একটা মাকড়সার জাল পাতা আছে, সেখানে তুই একটা পোকার মতো আটকাছিস, সেই জল ছেড়ে বেরোবার ক্ষমতা তোর নেই। কাজেই আমি যা বলবো তাই তোকে করতে হবে। আমাকে মুক্তি দাও। মুক্তি পেয়ে কোনো লাভ হবে না। দাদা! এখান থেকে বেরিয়ে গেলে কেউ তোকে আদর করে ঘরে তুলবে না, বরং নোটের বান্ডিল নিয়ে ছুটে আসবে তোর ওই শরীর তোকে ছিঁড়ে ছিঁড়ে খেতে। কি বলছো দাদা? অতএব কোনো সংকোচ না করে আমার আগের প্রস্তাব মেনে নে, দেখবি সর্বসুখ তোর পায়ে গোড়াগুড়ি খাবে। বেশ, তবে তাই হোক। সত্যি জন্য লড়াই করে যদি অপরাধ হয়, তবে ভাই বোনের সম্পর্ককে তুমি দূরে সরিয়ে দাও, মন্দির থেকে মায়ের মূর্তি বিসর্জন দাও, শিক্ষা সভ্যতা আদর্শকে তুমি ফাঁসিতে ঝোলাও, বাড়ারি মণ্ডপে শয়তানের মূর্তি বসে তুমি বাইজিনা নাচাও। অন্ধকার অন্ধকার চাই, আজ থেকে প্রত্যেকটা রাত হবে মেঘ ব্যথে রাত। সেই অন্ধকারে শুধু ডাইনির বাঁশি বাজবে, সেই অন্ধকারে আমরা কেউ করে ভাই নই, বোন নই, সন্তান নই, পশুর খেতে নিয়ে আমরা সবাই সবার খাদ্য হব। এসো এসো অন্ধকারে শয়তান, মোনাবির নাচ গান দেখবে এসো। লা 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 লা। লা 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 লা।
তোরা যে যাও বলিস ভাই, আমার সোনার হরিণ চা। এটা হচ্ছে আমার বোর্ডের প্রথম কিস্তি, তাই মনোমিকে কিস্তি বানিয়ে আমি বাজি মত করবই। কে কোথায় আছো? ক্ষিপ্ত জনতার পুলিশের হাত থেকে আমাকে রক্ষা করুন। একই কে তুমি, কোথা থেকে আসছো? পরে বলছি স্যার, আগে আপনি আমার জীবনটা রক্ষা করুন, তারপর সব কথা খুলে বলছি। ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে আমার বাগান বাড়ি, এখানে বাইরে কেউ আসবে না। সত্যি বলছেন স্যার? একদম সত্যি, কিন্তু তার আগে বলো তোমার নাম কি? আমার নাম ভিক্টর, ভিক্টর দাস। জনতা এবং পুলিশ তোমাকে একসঙ্গে তাড়া করছে কেন? আমি একজনকে খুন করেছি বলে। সে তো তোমার মূর্তি থেকে বুঝে নিয়েছি, তখনটা করলে কেন? বুকের জ্বালা মেটাতে। বুকের জ্বালা? হ্যাঁ স্যার, এই পৃথিবীতে একমাত্র আমার বোন ছাড়া আর কেউ ছিল না। আমি শালা এক মালিকের ইট ভাটায় কাজ করে ভাই বোনের পেট চালাতাম। শালা ভাটার মালিকটা ছিল খুব খারাপ লোক। আমার বোন আমার জন্য খাবার নিয়ে আসলে সে তাকে টাকার লোভ দেখে কুপ্রস্তাব দিত। তাই নাকি? হ্যাঁ স্যার, আমার বোন রাজি ছিল না, বরং সে আমাকে সব কথা খুলে বলতো। একদিন ও শালা আমার বাড়িতে গিয়ে আমার বোনের উপর হামলা চালায়। সেদিন বটি হাতে আমার বোন একাই রুখে দিয়েছিল। খবর পেয়ে আমি গর্জে উঠলাম, শপথ নিলাম এর প্রতিশোধ আমি নেব। তাই আজ তার প্রতিশোধ নিয়েছি। তাই বলে মানুষ খুন করে? স্যার, আমি কি খুনি হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম? আমার তো মনে ছিল আর 5টা মানুষের মতো বেঁচে থাকার স্বপ্ন, কিন্তু এই সমাজ আমার সেই স্বপ্নে কালি মাখিয়ে দিয়েছে, ঠেলে দিয়েছে অতল অন্ধকারে, মিথ্যে চুরির দায়ে। আমি যখন 2 বছর জেলের ঘানি টেনে বাড়ি ফিরলাম, তখন গ্রামের মানুষ আমার দিকে অবজ্ঞার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, হাসছে ঘৃণার হাসি। মনের ইজ্জত লুট হয়ে গেছে। অবৈধ সন্তানের মা হতে গিয়ে লজ্জায় ঘেন্নায় মাথা পেতে দিয়েছে ট্রেনের চাকার তলা। কি বলছো ভিক্টর? 3 দিন আমি ঘরের কোণে বসে টুকরে টুকরে কেঁদেছি। তারপর ঠিক করলাম, না, আমি নেবই। যে সমাজ এমনি করে আমার বুকের উপর দিয়ে চালিয়ে গেছে অত্যাচারের চাবুক, তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। ক্ষমা করা উচিত নয়। তাই তো সেদিন থেকে সঙ্গী করে নিয়েছি বোমা, ছুরি, পিস্তল। শুনছেন, তাই করে মনের জ্বালা মিটিয়ে নিয়ে হেসে চলেছি প্রতিহিংসার অট্টহাসি। হাসি বন্ধ করো, ওটা তোমার হাসি নয়, ভেতর জমাট বাঁধা কান্না। হ্যাঁ, ইয়েস। তাই বিবেকের কাছে ধর্ণা না দিয়ে নিজের কাজ তুমি নিজে করো। তার মানে? ভয় পাওয়ার কিছু নেই, তোমার ব্যাপারটা আমি দেখবো। বলো তুমি কি কাজ করতে চাও? আপনি আমাকে কাজ দেবেন একটা খুনিকে? নির্দোষ প্রমাণ করবো। কিন্তু আজ তুমি যাদের ভয়ে আতঙ্কিত, কাল তারাই তোমার ভয়ে ঘরের কোণে লুকিয়ে থাকবে। কিন্তু কিভাবে? শোনো, প্রথমত তোমার এই ভিক্টর নামটা বাদ দিয়ে তোমাকে তবে ভিকি। ভিকি? ভিকি মস্তান। আর দ্বিতীয়ত তোমার ওই হাতের পিস্তল দিয়ে একটা গুলি খরচ করতে হবে নিজের বিবেকের বুকে। না, বিবেক মনুষ্যত্বকে খুন করে অন্ধকার সমাজের ডন সাজায় কালো বাজার থেকে তুলে আনতে হবে মুঠো মুঠো টাকা। আমার নিজের বোনের জ্বালা আমি নিজেই মিটিয়ে দিয়েছি। ও পথে আমি আর যেতে চাই না। আপনি আমাকে পুলিশে ধরিয়ে দিন। মূর্খ ভিক্টর, তুমি শ্রীগলের তারা খেয়ে সিংহের গুহায় ঢুকেছো, তাই তোমার বাঁচার কোনো পথ নেই। বলো তুমি কি চাও? ভিক্টরের অকাল মরণ না ভিকির বিলাস বহুল জীবন? বলো তুমি কি চাও? বলো তুমি কি চাও? বলো তুমি কি চাও? আমি বাঁচতে চাই স্যার, আমাকে বাঁচতে দিন, বাঁচতে দিন। তোরা যে যাও বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। না না, এখন আমাদের হাসির সময় না শরৎ। আগে কি করে বর্ষা রানী দর্শন পাওয়া যায় সেই চেষ্টা কর। চেষ্টা তো করছি ব্রাদার, কিন্তু এখানে বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি। তাহলে মিছামিছি লোক জানাজানি না করে চল বাড়ি ফিরে যাই। কি বলি? বাড়ি ফিরে যাবো? আরে এই শর্মা এত সহজে আর মানতে নারাজ। ঋতুরাজ বসন্তকে যখন সঙ্গে করে এনেছি, তখন বর্ষা রানী দেখা পাবোই। পাবোই কি করে পাবি? এই শরৎ বসন্তের জন্য বর্ষা তো আর অসময় আসবে না। আরে আসবে আসবে, হয়তো বাড়িতে আছে, নয়তো বাগানে গিয়ে একা একা নাচ গান প্র্যাকটিস করছে। এই
তুই কি স্বপ্ন দেখলি নাকি রে? স্বপ্ন নয় রে বন্ধু, স্বপ্ন নয়, সম্পূর্ণ সত্যি। একটু আগে ওদের বাড়ির কাজের লোকটা ওদের এক আত্মীয়কে কথাটা বলেছিল। কি বলেছিল? আগামী শুক্রবার ওদের কলেজে নবীনবরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতের উপর নাচ গানের কম্পিটিশন, আর বর্ষা তাদের নাম লিখিয়েছে, তাই নাচ আর গান নিয়েও খুব ব্যস্ত থাকে। তাই নাকি? তাহলে তো ওখানে গেলেই বর্ষা সুন্দর দর্শন পাওয়া যেতে পারে, কারণ দাদার পছন্দ করা পাত্রীকে বিয়ে করতে হচ্ছে তো। ও, তাহলে তুই কি বলতে চাস? তোর দাদার পছন্দ করা পাত্রীকে তোর যদি পছন্দ না হয় তাহলে তুই বিয়ে করবি না? বলবি না, বলবি না শরৎ, ও কথা তুই বলবি না। দাদার কথার অবাধ্য হব এত বড় দুঃসাহস যেন আবার কোনোদিন না হয়। তবু যাকে সারা জীবনের জন্য সঙ্গিনী করব, আগে ভাগে একটু চোখে দেখাটা দেখে নেওয়া ভালো নাকি বলিস? ব্যাস ব্যাস ব্যাস, তোর যখন এত ইচ্ছা, আমিও তখন তোর ভাবি বধূকে দর্শন না করে এখান থেকে ব্যাক করছি। তাহলে আর একদম বিলম্ব নয়, চল। হ্যাঁ চল, দেখি এই শরৎ বসন্তকে লুকিয়ে কোন নন্দন কারণে বর্ষা সুন্দরী নাচছে। চল। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মনোমর মেঘের সঙ্গে আমি বসন্ত। আমি শরৎ। এখন তো শরৎ বসন্তের আসার কথা নয়, যেহেতু বর্ষা আছে। কিন্তু বর্ষা তো শেষ ঋতু নয়, গ্রীষ্ম বর্ষা শরৎ পেরিয়ে তো শরৎ বসন্ত আসে। সেটা আমি জানি, এখন আপনারা আসুন। সে কি এসেছি যখন দুটো কথা বলি? আমার সময় নেই, আমি চলি। দাঁড়ান। বলুন। আচ্ছা, আমাদের দেখে আপনার ভয় করছে না? ভয়? এই বর্ষা রানী একমাত্র তার বাবাকে ছাড়া আর কাউকে ভয় করে না, এমনকি বাঘ সিংহকেও না। দাঁড়ান, কি ব্যাপার, আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? আমাদের হয়ে গেছে। কি হয়ে গেছে? দেখা। কি দেখলেন? আপনি খুব সুন্দর। খুব ভালো আপনার অন্তর। What? হ্যাঁ, মানে আপনার পরিচয়? আপনার বাবার নাম? এত খোঁজে আপনাদের দরকার কি মশাই? না, মানে এমনি আর কি। এমনি এমনি আর কি। কেন? আর ভগর ভবানী শঙ্কর ভট্টাচার্যের নাম শোনেন? হ্যাঁ। আমি তারই একমাত্র মেয়ে বর্ষা। দেখতে শুনতে খুব সুন্দর, লম্বা ফর্সা। বলে কি হবে, কথাবার্তায় খুব চোপাট, যেন শুরু করেছে আমাদের সঙ্গে তরজা। কি ব্যাপার, আপনারা চুপি চুপি কি বলছেন? আগে লজ্জা করেন আপনাদের? ফাঁকা বাগান বাড়িতে একা পেয়ে একটা মেয়েকে আপনারা কিডন্যাপ করতে এসে যান। যান, চলে যান বলছি, না হলে এক্ষুনি আমি আপনাদের দফা রফা করে দেবো। অসভ্য ডাকাত কোথাকার। তাহলে আপনারা কি, আমার নাম আমার বাবার নাম সবই তো শুনলেন, আর কি চাই আপনাদের? যদি বলি আপনাকে চাই, ছাই পাবে ছাই, আমার বদলে ছাই। তাহলে জোর করেই নি। অসভ্য ছোট লোক, এবার তাহলে উপযুক্ত জবাবটা। সুন্দরী গো, দোহাই তোমার মান করো না, আজ নিশীথে পাশে থেকো, না বলো না। সুন্দরী গো, দোহাই তোমার মান করো না। এই অসভ্য ছোট লোকের বাহুবন্ধনে খুব তাড়াতাড়ি বর্ষা সুন্দরীকে ধরা দিতে হবে। সুন্দরী কি বললেন? বাকিটা এখন বললাম না, বাকিটা বলবো এই অঘ্রাণ মাসের 25 তারিখে ছাদনা তলায়। তার মানে? মানে জানার সময় এখনো আসেনি হবু বৌদি, সময় হলে সঠিক মানেটাই জানতে পারবে। আমি হরিহরপুরে চৌধুরী পরিবারের হবু বধূ এখন থেকে মধুর মতো মিষ্টি হয়ে দিন গুনুন শুধু। কারণ কারণ এই অঘ্রাণ মাসের 25 তারিখে আপনাদের এই ভরচাজ ভবনে বাজবে শাঁখ, বাজবে সানাই, শাঁখ বাজে সানাই বাজে, ঘুমটা খুলে না, লজ্জাবতী কোণে বউয়ের লোলক দোলে না, লোলক দোলে না, হাতের বাজু ধোলে না, কোণে বউ ঘুমটা খোল, ওলটি নয়ন তোল, কোণে বউ ঘুমটা খোল, ওলটি নয়ন তোল, দেখে এনে কে এলো ছাদনা তলাতে, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে।
ছি 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 ছি, না জেনে না বুঝে, কিন্তু কিন্তু আমি কি করব? আর অল্প কয়েকদিনের পর অঘ্রাণে 25 তারিখ আমাদের বিয়ে। আর এই ফাঁকে আমার হবু বর যে তার বন্ধুকে নিয়ে চুরি করে আমাকে দেখতে আসবে, সেটা আমি জানবো কেমন করে? অসভ্য চোরের দল কোথাকার! এই এই মুখ পোড়া কোকিল, সেই তখন থেকে ডেকে ডেকে আমার মাথাটা একদম খারাপ করে দিবি দেখছি। শয়তান পাখি কোথাকার! যেই আমি বাগানে আসবো অমনিই ডাকতে শুরু করবে। চুপ কর বলছি। যাক বাবা, এতক্ষণে শয়তান পাখিটা চুপ করলো, কিন্তু ও চুপ করলে কি হবে, সে তো চলে গেল। ইস, কি সুন্দর আবার বরটা! লম্বা, ফর্সা, ঢলো ঢলো চোখ, প্রশস্ত ললাট, বাঁশির মতো নাক। দেখলে মনে হয় সত্যি সে আমার বর আর আমি তার বউ। এই এই বকপড়া কোকিল, তুই আবার ডাকছিস? যা, পালা পালা এখান থেকে। যা যাবে হায়া পাখি জানা, অন্য কোথা জানা, কেউ করে কি মানা, অন্য কোথা জানা। যাবে হায়া পাখি জানা, অন্য কোথা জানা, কেউ করে কি মানা, অন্য কোথা জানা। নই তবু বউ কথা বলে কেন পাখি ডাকে, বউ নই তবু বউ কথা বলে কেন পাখি ডাকে। এমন দশমী কারণ হয় নাকি বউ ঘোমটা পরে কি থাকে, এমন দশমী কারণ হয় নাকি বউ ঘোমটা পরে কি থাকে। কিছুতেই সেই বোনা শাশুড়ির গঞ্জন, তাই বলি আমি, তাই বলি পাখি তুই জানা জানা জানা, যা 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 বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা, কেউ করে কি মানা, অন্য কোথা জানা। যা যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা, কেউ করে কি মানা, অন্য কোথা জানা। হচ্ছে কিনা আমি দিদিমণি? সে আমি জানি, কিন্তু বাড়িতে কাজকর্ম ফেলে এখানে কেন? কেন আবার? আমি তো শুধু দেখছিলাম। দেখেছিলে? কি দেখেছিলে? রাধা কৃষ্ণের যুগল মিলন। সব দেখে নিয়েছো? সবটা দেখিনি দিদিমণি, সবটা দেখিনি, কিছুটা দেখেছি। অংশিতা, তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমি বাগানে কি করছি না করছি তুমি খাবারের ঠোঙ্গা হাতে নিয়ে খেতে খেতে আমাকে লক্ষ্য করছো কেন? কিসের জন্য? বাড়িতে বসে খেতে পারো না? কখন আর খাবো দিদিমণি, কখন আর খাবো? সকাল থেকে এত বেলা পর্যন্ত এ বাড়িতে কত লোক এলো আর গেল। হচ্ছে কিনা শুধু বিয়ে বাড়ির আইটেমটা ঠিক করতে, তাদের চা তৈরি করা, পান বিড়ি দেওয়া, আরো ইত্যাদি ইত্যাদি। তাই নাকি? নিশ্চয়ই। একবার কর্তাবাবু ডাকছে, বংশী। আমি বলছি যাচ্ছি কর্তাবাবু। আবার গিন্নিমা ডাকছেন, বংশী। আমি বলছি যাচ্ছি গিন্নিমা। সবার উপর কর্তাবাবুর কড়া হুকুম, বংশী এই কয়েকটা দিন তোর দিদিমণিকে খুব নজরে রাখবি। কেন কেন নজরে রাখবে কেন? আমি কি করছি খুকি যে কোথায় পালিয়ে যাবো? বলা তো যায় না, বর্তমান দিনে স্কুলে কলেজে পড়া মেয়েদের যা ব্যাপার। এদিকে বাবা মা পাত্র দেখে বিয়ের দিন ঠিক করলো, আর ওদিকে হ্যালো হলো তো মাল কেটে বললো। আমি কিন্তু সেই স্কুলে পড়ি নাই। সেটাই তো আমি চাই। হচ্ছে কিনা সে মালটা গেল কই? তুমি কার কথা বলছো? ওই যে কেষ্ট দাদা এলো, রাধা দিদিমণির হাত ধরলো, নাচ গান হলো, চোখাচোখি হলো, ব্যাস কাজ সেরে কেটে বললো। বংশীদা, এই বয়সে তোমার প্রেম একেবারে উদলে উঠেছে তাই না? বাড়িতে চলো, আমি মা বাবাকে সব কথা বলবো। তোমাকে কিছু বলতে হবে না দিদিমণি, তোমাকে কিছু বলতে হবে না। যা বলবার আমি বলবো। কি বলবে? কি বলবে শুনি? বলবো কর্তাবাবু, গিন্নিমা আপনারা শুনুন, দিদিমণিকে আর ঘটা করে বিয়ে দিতে হবে না। কারণ বর্দাবাবু চুপি চুপি বাগানে এসে কাজ সেরে চলে গেছে। বংশীদা বলি হচ্ছেটা কি? আমি চললাম। কোথায় পালাবে দিদিমণি? আমি তোমার আঁচল ধরলাম। বংশীদা, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তার, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ। বংশীদা, এসো দাদা এসো, কাজের ঝামেলায় না তোমাকে প্রণামটাই করতে ভুলে গেছি। থাক থাক থাক, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ। তা দাদা বাড়িতে সব কুশল তো? আর কুশল। মাস দুয়ে গেল বাড়িটা একদম হাসপাতাল হয়ে উঠেছে রে কেন বোন। দাদা, কার কি হয়েছে? আর বলিস না রে বোন, আর বলিস না, ছেলে মেয়েদের জ্বর জ্বালা তো লেগেই আছে। বিশেষ করে 9 নম্বর বাচ্চাটার হাঁপানি, 11 নম্বর মেয়েটার জন্ডিস, তার উপর সামনের মাসে তোর বৌদির আবার ছেলে হবে। ডাক্তার বলেছে এমনি হবে না, সিজার করতে হবে এবং 3-4 বোতল রক্ত লাগবে। তাহলে তো অনেক টাকা খরচ দাদা। এত টাকা তুমি কোথা থেকে
জোগাড় করবে? কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, সেজন্য তো খুব চিন্তায় আছি রে। তা দাদা, তুমি যখন এসেই পড়েছো, তোমাকে একটা সুখবর জানাই। কি সুখবর বোন? এই অঘ্রাণ মাসের 25 তারিখে হ্যাঁ। আমার মেয়ে বর্ষার বিয়ে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে খবরটা। আচ্ছা, পাত্রের নিবাসটি কোথায়? ওই যে হরিহরপুরে চৌধুরী পরিবার, হ্যাঁ। হেমন্ত চৌধুরীর ছোট ভাই বসন্তের সঙ্গে বিয়ের সময়। ভালো ভালো, খুব ভালো খুব ভালো। পাত্র কি করে? ওই এমএ পাশ করেছে। আচ্ছা। মানে বিষয় সম্পত্তি যথেষ্ট বাবা, রয়েছে, বাবা, বাবা। সব তার বড় ভাই দেখাশোনা কৃষ্ণ করে। কৃষ্ণ হরি হরে, বড় পুকুরে জাল ফেলেছিস রে। হেমন্ত চৌধুরী ভাই অন্তপ্রাণ, মাতৃপিতৃ হারা ভাইকে মানুষ করার জন্য বেচারা বিয়েই করেনি। আহা হা হা, বিবেকানন্দ মরে গিয়ে বোধহয় এখানেই জন্মগ্রহণ। শুধু তাই নয় দাদা, শুধু তাই নয়, ভাইকে বিয়ে দিয়ে হাসির হাট বসাবে তার এই সংসারে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, ভাগ্নি আমার খুব ভাগ। হরির ইচ্ছা হতো বাকি সুখী হলেই আমরা সকলে খুশি, কারণ নেহাত বাম্মা হারামে তাই। ওহ, হো, 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 হো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আসলে ব্যাপারটা যে সম্পূর্ণ গোপনীয় সেটা তো আমি একদম ভুলে তোমার গেছি। জেনে রাখা উচিত, বর্ষা আজও জানে আমরা তার বাবা মা। তাই আমি চাই বর্ষা যেন কখনো কোনোদিনও তার আসল পরিচয় না পায়। আমার ভুল হয়ে গেছে বোন, আমি তোকে কথা দিচ্ছি জীবনে কোনোদিন কারো কাছে কথাটা প্রকাশ করব না। এটাই তো আমি চাই দাদা, এটাই তো আমি চাই। তাছাড়া আমি আইনজীবী ভবানী ভট্টাচার্যের স্ত্রী। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করা যার পেশা। তাই আমার শেষ কথাটা তুমি শুনে রাখো তার দাদা। আগে তুই আমার প্রথম কথাটা শোন। তোমার আবার কি কথা? না মানে আমার কিছু টাকার দরকার ছিল। টাকা? হ্যাঁ বোন, টাকা, তবে বেশি কিছু নয়, সামান্য হলেই চলবে। মানে ওই ডাক্তারখানায় যদি দরকার হয়, তাই তুই যদি। উপায় নেই দাদা, উপায় নেই, কোনো উপায় নেই। সামনে মেয়ের বিয়ে, অনেক খরচ, এই সময় তোমাকে একটা টাকাও দিতে পারবো না। তুমি অন্য কোথাও। ও মমতারে চলে যাওয়ার আগে অন্তত তুই আমার কথাটা একবার ভেবে দেখলে পারতিস। নতুন করে ভাববার কিচ্ছু নেই। আমি যদি বলি আছে কি বলছো তুমি? মেয়ের বিয়ে তাহলে হরিহরপুরের চৌধুরী বাড়িতেই হচ্ছে। হ্যাঁ, হরি চাইলে তাই হবে। হ্যাঁ, আবার হরি চাইলে বিয়েটা নাও হতে পারে। আচ্ছা, হরিহরপুরের হেমন্ত বাবু নিশ্চয়ই জানে যে বর্ষা তোর একমাত্র মেয়ে, তাই তো জানি। কিন্তু কোনোদিন কোনো কারণে যদি জানতে পারে এর মধ্যে কিছু অজানা আছে, মানে কথাটা তোরা তাকে জেনেও জানাসনি, তখন পরিণামটা কি হবে তুই একবার ভেবে দেখেছিস? দাদা, চুপ করো। পরিণামের কথা না ভেবে উপায়টা কি হবে তাই বলো। উপায় হরির টাকা, সামান্য কিছু টাকা দিয়ে তোর দাদা গিরিধারী বাড়ুজ্যের মুখটাকে বন্ধ করতে পারলেই তোরা নিশ্চিন্তে শুভ কাজটা সম্পন্ন করতে পারবি। কিন্তু তুমি বিশ্বাস করো দাদা, আমার কাছে এখন টাকা নেই। ও, তোর কাছে টাকা নেই? না থাক, তাতে কি আছে, তোর হাতে তো আছে। বাম হাতের এই বাউটিখানে হলেই এখন আপাতত আমার চলে যাবে। কিন্তু আর তাতেই হরিহরপুরের হেমন্ত বাবু জানতে পারবে না যে বর্ষা তোর নিজের মেয়ে নয়। তুমি সত্যি বলছো তো তোর দাদা? মাথায় হাত রেখে দিব্যি করে বলছি গো, দিব্যি তাহলে করে এই নাও, বলছি। আমার একটা বালা আমি তোমাকে খুলে দিচ্ছি। বাবা মায়ের মমতা নামটা রাখা সার্থক হয়েছে রে বোন। আমি জানতাম তোর যত সুবিধেই থাক, আমার প্রতি মমত্ববোধ তো থাকবে। দাদা, চলি বাবা, ভাগ্নির বিয়েতে তুই নিমন্ত্রণ না করলেও নিশ্চয়ই আসবো, টাকা পয়সা রাখিস, কারণ তোর দাদা গিরিধারী বাড়ুজ্য কিন্তু ঝোপ দেখেই খুব বসা। চলি। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। বই তোর ছোট লোক, মায়ের পেটের ভাই যে এত শত্রু হয় তা আমার জানা ছিল না। যাকে তবু দাদার মুখটা তো বন্ধ করা গেল। কিন্তু কিন্তু এখন আমি কি করি? সব কাজ যে আমার একেবারে অগোছালো হয়ে পড়ে আছে। একলা হাতে আমি কোন দিক সামলাই? এদিকে যে বংশীটা সেই বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আসেনি। বংশী, বংশী, আরে বংশী, বংশী বংশী বলে চিৎকার করে গলা ফাটালে তাকে তুমি কোথাও খুঁজে পাবে না মা। সে কি আর এই জগতে আছে? ও মা, সে কি কথা? কোথায় গেছে সে? বাগানে গিয়ে হিরো সেজে ভিলেনের অভিনয় করছে। তাই নাকি? আমার পেছনে লাগতে ওকে বারণ করে দাও মা, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে রাখছি। কেন কেন? ও আবার তোর পেছনে লাগতে গেল কেন? আমার মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, তোর বাবা আসুক, তোর বাবাকে বলে না ওকে আচ্ছা করে টাইট করে দেব। বাবাকে কিছু বলতে হবে না মা, আমি নিজে ওকে শাস্তি করব। রাখো এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ তাই। ডাকতে হবে না, ডাকতে হবে না, আমি কান ধরে হিড়ি হিড়ি করে টানতে টানতে নিয়ে এসেছি। এই রে, হাতে নাতে ধরা পড়ে গেলাম দেখছি। এই জানোয়ার, বল আমার আল্লাদি মেয়ের মান সম্মান নিয়ে তুই কি করেছিস? কিছু করিনি কর্তাবাবু, কিছুই করিনি, শুধু শুভদৃষ্টির সাক্ষী হয়েছে। শুভদৃষ্টি? কার শুভদৃষ্টি? হচ্ছে কিনা দিদিমণি? দেখেছো দেখেছো বাবা কিরকম আমার পিছনে লেগেছে? শয়তান কোথাকার। মামনি, ওকে তুমি আমার সামনে শাস্তি করো বাবা, না হলে এক্ষুনি আমি বাড়ি ছেড়ে চলে যাব। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর বাবাকে একটু এই ব্যাপারটা বুঝতে দে। তারপর তো কে দোষী কে নির্দোষী বিচার করব। ঠিক আছে, আমি আপনাকে বিচারক হিসাবে মেনে নিলাম। ঠিক আছে ঠিক আছে,
আর আমি আপনাকে উকিল হিসাবে দাঁড় করালাম। এবার কেসের সওয়াল জবাব শুরু হোক। অর্ডার অর্ডার, তোমরা উভয়েই বলো ঘটনাটা কি ঘটেছিল। বলো, তোমাদের মধ্যে কে আগে বলবে? আগে আমি বলবো। আগে আমি বলবো। না, আগে আমি বলবো। না, আমি বলবো। না, আগে আমি বলবো। অর্ডার অর্ডার, এটা আদালত, শৃঙ্খলা মেনে চলো, না হলে দুজনকেই হাজতে ঢুকিয়ে দেবো। থ্যাংক ইউ Thank you, মিলন। মিলন। মিলন, বর্ষা অভিযোগ করেছে বংশী নাকি ওর পেছনে খুব লেগেছে। তবে কিভাবে লেগেছে সেটা আমি বর্ষার মুখ থেকে শুনতে চাই। বর্ষা বলো। দিদিমণি সত্যি কথা বলবেন, না হলে আসল জায়গায় ধরবো। মিলট, আমি বাগানে গিয়ে নাচ গান প্র্যাকটিস করছিলাম। এই বংশীদা সেখানে চুপি চুপি গিয়ে আড়ি পেতে আমাকে ভাঙচি দিচ্ছিল। এটা কি ঠিক? ঠিক কি বেঠিক সেটা বিচার করবে আদালত। তুমি নাও নেক্সট। বংশী, এবার তুমি বলো। যথাদেশ। বংশীদা মিথ্যে করে বলবে কিন্তু। মহামান্য ধর্মাবতার, আমি কর্তাবাবুর আদেশ মতো বাগানে দিদিমণিকে লক্ষ্য রাখতে গিয়েছিলাম। গিয়ে দেখি হচ্ছে কিনা দুটো ডোবকা ছোড়া দিদিমণির সাথে এমন আলাপ জমিয়েছে যেন এই হয় এই হয় এই হয় এই হয়। তারপর তারপর কি হলো? হলো নাচ হলো, গান হলো, হাত ধরাধরি হলো, চোকাচুকি হলো, ব্যাস কাজ সেরে কেটে পড়লো। কি বলছো বংশী? আরো বলে গেছে বলে গেছে? অগ্রহায়ণ মাসের 25 তারিখে আবার ছাদনা তলায় দেখা হবে। মিলট, ও মিথ্যে কথা বলছে। না মিলট, ও মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে। না, ও মিথ্যে কথা বলছে। অর্ডার অর্ডার অর্ডার, তোমরা চুপ করো। আমি নিম্নকোটের বিচারক হিসেবে যা শুনলাম, এই কেসের ধারা অত্যন্ত মারাত্মক, যাবজ্জীবন কারাদণ্ডও হয়ে যেতে পারে। তাই এ কেস এখানে বিচার করা সম্ভব নয়। আমি এ কেস হাইকোর্টে ট্রান্সফার করলাম। আজকের মতো আদালত মুলতবি থাকলো। থ্যাংক ইউ মিলট। বর্ষা, বলো মা। জামাই বাবাজি তোকে খুব পছন্দ করেছে, তাই না রে? না মানে মুখে কিছু বলবে না কিন্নিমা, মুখে কিছু বলবে না, বুকের মধ্যে চিরিক মারছে। ও তোমার রাজ খারাপে ও কিন্তু একটা বার বেড়েছে। আসলে কি জানিস মা, হবু ভগ্নিপতিকে দেখে বংশী মনে মনে ভীষণ খুশি হয়েছে। তাই তোর সঙ্গে একটু মস্করা করছিল এই থাক আর মা, থাক, কি। খুব হয়েছে। যা বাড়ির ভেতরে গিয়ে মুখে কিছু দিবি যা। না, খাবো না, খাবো না। এই বংশীদাকে বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত আমি কিছুই খাবো না, খাবো না, খাবো না। মামুনি, ঠিক আছে, দিদিমণি কিছু না খাওয়া পর্যন্ত আমি ওই বাড়ি থেকে যাব না, যাব না, যাব না। ছি, মামুনি, মারামারি করিস না, ওরে। মামুনি। বাঁচতে দিবি না, তুই আমাকে বাঁচতে দিবি না। আমি এই সংসারের মালিক। কি করব না করব, কি হচ্ছে না হচ্ছে সেটা আমার ব্যাপার। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নয়। বাড়িতে একটা মাত্র ভাইয়ের বিয়ের বউ ভাত, তাতে আমরা সবাই মিলে আনন্দ করব, আর তুই কিনা আমাকে বাধা দিচ্ছিস। কে তোমাকে বাধা দিচ্ছে দাদা? তবে যেভাবে গ্রাম থেকে লোক আসতে শুরু করেছে, শেষে তোমার খাওয়ারের ভান্ডার শূন্য হয়ে না যায়। পাগল না মাথা খারাপ? আরে অত বোকা লোক আমি নই রে। আমার এমএ পাস করা শিক্ষিত ভাইয়ের বিয়ে বলে কথা। গ্রামের সব বাড়ির উনুন জ্বালা আমি বন্ধ করে দিয়েছি। এছাড়াও গ্রামের প্রাইমারি স্কুল, হাই স্কুল, ক্লাব, এমনকি পাশাপাশি গ্রামের বেশ কিছু ভায়া ভদ্রকেও আমন্ত্রণ জানিয়ে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এত কিছু করতে গিয়ে তোমার মান সম্মান থাকবে তো? সম্মান থাকবে না মানে? সামনে নতুন পুকুর থেকে 2 মণ মাছ তুলেছি, মাংস 1.5 মণ, দই 1 মণ, তারপর মিষ্টি যা লাগে পাঁচু ময়রা তার দোকান উজাড় করে সব দিয়ে যাবে বলেছে। এক কথায় ভাড়ার ঘরে যা জমা করেছি, এইরকম 2টো বউ ভাত করলেও ফুরোবে না। পারা যাবে না, তোমাকে না দেখছি আর পারা যাবে না। ভাইয়ের বিয়ে দিয়ে তুমি দেখছি শেষে নিঃস্ব হয়ে যাবে। নিঃস্ব হয়ে যাবো কেন? আরে নিঃস্ব হয়ে যাবো কেন? বাবাকে আমাদের জন্য কম কিছু রেখে গেছে নাকি রে? বাড়িতে একটা মাত্র শুভ অনুষ্ঠান, তাতেও যদি আমরা কার্পণ্য করি, তাহলে বাবা মায়ের আত্মা কি শান্তি পাবে? তুই বল। দাদা, তোর হয়তো মনে নেই রে বসন্ত, বাবার সেই মৃত্যু দিনটার কথা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে। মৃত্যুর কয়েক মুহূর্ত আগে তোকে আমার হাতে তুলে দিয়ে বাবা বললেন, হেমন্ত আমি চললাম, তোর ভাইটাকে তুই দেখিস, ও যেন আমার অভাব কোনোদিন বুঝতে না পারে। দাদা, বাবার মৃত্যুর কয়েকদিন পর মা কিডনি ফেল করে মারা গেলেন। তখন তুই ছিলি খুব ছোট। সেই থেকে আজ আমি তোকে এত বড় করে তুলেছি, লেখাপড়া শিখিয়েছি, বাবা মায়ের অভাব আমি তোকে কোনোদিন বুঝতে দিইনি। সত্যি দাদা, তুমি আমাকে কোনোদিন কোনো অভাব বুঝতে দাওনি। পিতৃমাতৃহারা অবধ শিশুকে পিতার স্নেহ, মায়ের ভালোবাসা দিয়ে তুমি আমাকে বড় করে তুলেছো, বসন্ত, মানুষের মতো মানুষ করেছো। বসন্ত, তোমার মতো দাদা পেয়ে সত্যি আমি খুব ভাগ্যবান। বসন্ত, তুমি আমাকে আশীর্বাদ করো দাদা। বসন্ত। আমি
আমি যেন কোনোদিন তোমার মর্যাদা না করি। বসন্ত, আসুক না ঝড়, আসুক তুফান ভারী, মিলে মিশে সবার সাথে দিতে হবে পারি। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, মিলে মিশে সবার সাথে দিতে হবে পারি। আমরা নদী তাই তো ছুটে চলেছি সাগরের পানে। বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে, বাসবো ভালো, রাখবো। বলে সব হচ্ছেটা কি? এত বড় একটা কাজের বাড়ি, কত লোকজন যা আশা করছে, খাওয়া দাওয়া করছে, কার কোথায় ত্রুটি হলো কি না হলো সেসব খোঁজ খবর না নিয়ে দু ভাই গান আর গল্প নিয়ে হাসাহাসি হচ্ছে। পিসিমা। না, কোনো কথা নয়। এবার দু ভাই গিয়ে দেখো কোনো নেমন্ত্রিত লোক যেন না খেয়ে ফিরে না যায়। হ্যাঁ দাদা, পিসিমা কিন্তু ঠিক কথাই বলেছে। আমাদের কিন্তু ভীষণ অন্যায় হয়ে গেছে। কেন অন্যায় হবে কেন? আর লোকজনই বা না খেয়ে ফিরে যাবেই বা কেন? তোর বন্ধু শরৎ তো রয়েছে, সেই তো সকলের আদর আপ্যায়নের দায়িত্ব হ্যাঁ, তা নিয়েছে। অবশ্য নিয়েছে, কিন্তু যাদের বাড়িতে বউ ভাত খেতে এসেছে তারা যদি কারোর সঙ্গে দেখা না করে দু ভাই ঘরের কোণে বসে থাকে, তাহলে আমন্ত্রিত হয়েও না খেয়ে ফিরে যেতে দোষ কোথায়? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, হ্যাঁ ঠিক ঠিক। ওরে বসন্ত, তুই আর এখানে দাঁড়িয়ে না থেকে বাইরে গিয়ে দেখ অতিথি আপ্যায়নের কোনো